সুধী দর্শক মণ্ডলী, উন্নয়নে পিকেএসএফ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রতি রবিবারের মতো আজকেও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশনের অর্থায়নে কোনো কার্যক্রম সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছে জনাব খায়রুল ইসলাম, উপনির্বাহী পরিচালক টিএমএসএস। আমাদের সাথে আরও রয়েছে জনাব হুমায়ুন কবির সেলিম, পরিচালক পল্লী বিকাশ কেন্দ্র কিশোরগঞ্জ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সুধী দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠান আলোচনার শুরুতে আমরা একটি প্রতিবেদন দেখব। প্রতিবেদনটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। স্ট্রবেরি সারা পৃথিবীতে বনেদি ফল হিসেবে জনপ্রিয় হলেও আমাদের দেশের মানুষের সাথে এই ফলের পরিচয় মাত্র কয়েক বছর আগে। পূর্বে স্ট্রবেরি 5 তারকা হোটেলে ও বড় বড় শপিং মলগুলোতে বিক্রি হলেও স্ট্রবেরি মূলত থাইল্যান্ড থেকে আমদানি করা হতো। সময় পাল্টে গেছে, স্ট্রবেরি এখন আর আমদানি করতে হয় না। আমাদের দেশের কিছু চাষি টক মিষ্টি স্বাদের সুঘ্রাণযুক্ত ফল স্ট্রবেরি চাষের প্রশিক্ষণ নিয়ে এখন চাষ করছেন। এমনই একজন স্ট্রবেরি চাষি হলেন গাজীপুর জেলার শ্রীপুর থানার বড়ামা গ্রামের মোহাম্মদ ইসরাফিল। তিনি গত 4 বছর আগে প্রশিক্ষণ শেষে পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে তার স্ত্রী মোসাম্মদ আসমা বেগমের মাধ্যমে আর্থিক সহায়তা নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করেন। প্রথম বছর ফলন ভালো হলেও সঠিক বাজারজাতকরণের অভাবে আর্থিকভাবে খুব বেশি লাভবান হতে পারেননি। এতে তিনি থেমে থাকেননি। পরের বছর আবারও পিকেএসএফ এর সহযোগী সংস্থার আর্থিক সহায়তা নিয়ে স্ট্রবেরি চাষ করেন। এবছর তিনি বেশ লাভবান হন। আমি গত বছর 14% জমিতে স্ট্রবেরি চাষ করার পরে আমার 30,000 টাকা খরচ হয়, আমি 2 লক্ষ টাকা বিক্রি আসে আমার। এতে দেখা গেল আমার 1,70,000 টাকা মুনাফা হয়। এই বছর আমি 28% জমিতে স্ট্রবেরি চাষ করছি। আমি মনে করি এই বছর আমাকে 5 থেকে 6 লক্ষ টাকা আমি বিক্রি করতে পারবো এবং অধিক মুনাফা আমি লাভ করতে পারবো বলে আমি বিশ্বাস করি। তা আমাদের বাজারটা যদি আর একটু ভালো হতো, আমরা বাজারজাত করতে একটু কষ্ট হয়, যদি বাজারজাতটা ভালো সুব্যবস্থা থাকতো তাহলে আমরা আরও প্রচুর পরিমাণ মুনাফা লাভ করতে পারতাম। স্ট্রবেরি খেতে তিনি ও তার স্ত্রী মোসাম্মদ আসমা খাতুন নিয়মিত পরিচর্যা করেন। গত বছরগুলোতে তিনি অল্প জায়গায় স্ট্রবেরি চাষ করলেও নিয়মিত পরিচর্যার ফলে তার স্ট্রবেরি বাগানে সঠিক সময়ে ফুল ও ফল আসতে শুরু করেছে। পল্লী বিকাশ থেকে কাইনা আমরা এগুলি আবাদ করিয়া ওখানে আমরা স্বামী সহ ছেলে পরিবার ধরিয়া আমরা এটি আবাদ করছি। ওখানে আমি আবার চাই পল্লী বিকাশ থেকে টাকা উড়াইয়া আবার আমি লোন পরিশোধ করে আবার চাই আবার টাকা উড়াইতাম। আমরা খুব লাভবান হয়েছি। এই আশেপাশের লোকেও চা এগুলি আবাদ করতো, কইরা তারাও লাভবান হতো। প্রতিদিন সকালে পরিপক্ক ফল তুলে ঢাকায় বিক্রির জন্য পাঠিয়ে দেন। বর্তমানে বাজারে 600 টাকা কেজি স্ট্রবেরি বিক্রি হচ্ছে। এই হিসেবে তার বাগান থেকে এবার তিনি প্রায় 2 লক্ষ টাকার স্ট্রবেরি বিক্রি করতে পারবেন বলে জানিয়েছেন। স্ট্রবেরি চাষে তার সফলতা দেখে তার ছোট ভাইয়ের স্ত্রী মোসাম্মদ জহুরা খাতুন পিকেএসএফ এর সহযোগী সংস্থা থেকে আর্থিক সহায়তা নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করেছেন। তিনি তার ভাসুরের পরামর্শ অনুযায়ী চাষ করে প্রথম বছরেই সফলতা পেয়েছেন। তার স্ট্রবেরি বাগানেও ফল উঠতে শুরু করেছে। তিনি এ ফল বাজারে বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন। আমি পল্লী বিকাশ থেকে লোন নিয়ে অল্প একটুকু জায়গা করেছি। আমার আর্থিক অবস্থা নাই, টাকা নাই, সেজন্য আমি অল্প একটু জায়গা করেছি। আমিও এই জায়গাটুকুতে ফল বেচে, স্ট্রবেরি ফল বেচে প্রচুর টাকা লাভবান হতে চাই বা হতেও আছি। বড়ামা গ্রামের মোহাম্মদ ইসরাফিল মাস্টারের স্ট্রবেরি চাষের সফলতায় উদ্বুদ্ধ হয়ে এ গ্রামের অনেকেই এখন স্ট্রবেরি চাষে এগিয়ে এসেছেন। ইতিমধ্যে আমাদের পল্লী বিকাশের পক্ষ থেকে আমরা এই বড়ামা শ্রমজীবী মহিলা সমিতিতে আরও 2-4 জনকে দেওয়ার জন্য উদ্বুদ্ধ হয়েছি এবং ভবিষ্যতে আমাদের দেওয়া অব্যাহত থাকবে। এবং আমরা যে স্ট্রবেরি চাষের উপরে পল্লী বিকাশের পক্ষ থেকে শ্রীপুর শাখা থেকে যে লোনগুলো দিয়েছি, ওনারা খুব ভালো চাষ করছে এবং এলাকায় খুব সারা জাগানোর মতো হয়েছে। পিকেএসএফ তার সহযোগী সংস্থার মাধ্যমে আমাদের দেশের অপ্রচলিত ফল স্ট্রবেরি চাষে আর্থিক সহায়তা করে এ ফল চাষ সম্প্রসারণে যেমন ভূমিকা রাখছে, তেমনি বৈদেশিক মুদ্রা শাস্ত্রেও বিশেষ ভূমিকা রেখে চলেছে। সুধী দর্শক মণ্ডলী, আমরা স্ট্রবেরি চাষের উপর একটি প্রতিবেদন দেখলাম। যে ফলটি হচ্ছে একটি বনেদি ফল এবং আমাদের দেশে উৎপাদন এটার হতো না এবং এটাকে আমদানি করতে হতো। আজকে আমরা গাজীপুর জেলার শ্রীপুরে দেখলাম স্ট্রবেরির চাষ হচ্ছে। এই প্রসঙ্গে আমি প্রথমেই জনাব খায়রুল ইসলাম আপনাকে কাছে জানতে চাইব
যে আমাদের এই ফলটার অর্থনৈতিক গুরুত্বটা কি? এটা একটা অপ্রচলিত অ্যান্ড হাই ভ্যালু ক্রপ। যে কোনো হাই ভ্যালু ক্রপের গুরুত্ব অনেক বেশি, কারণ এর পার ইউনিট যেটা ইনকাম বা প্রতি বিঘা বা ডেসিমেলে, সেটা অন্যান্য আমাদের যে ট্রেডিশনাল ক্রপ আছে বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি। অনেক বেশি। এটা শুধু চাষের মধ্যে না, এর ইকোনমিক ইম্প্যাক্ট অন্যান্য সাইডেও আছে। যেমন ধরেন এর প্রসেসিং করতে গেলে সেখানে একটা গ্রুপ অফ লোক তারা জড়িত হবে। এর মার্কেটিং ইজ নিউ টেকনোলজি, ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ড Forward গিয়েছে যে রয়ে গেছে, এখানে প্রচুর কর্মসংস্থান। তো সেখানে শুধু যে যিনি কাল্টিভেট করেন উনি না, এর সাথে অন্যান্য আপনার রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো জড়িত। আপনার কাছে জানতে চাইবো যে এটা তো প্রথমে গাজীপুর ছিল না, প্রথমে ছিল সেটা থাইল্যান্ডে বা বাইরে ছিল আর কি। কিভাবে আমাদের দেশে আসলো এবং কিভাবে আমাদের দেশের চাষিরা উদ্বুদ্ধ হতে আরম্ভ করলো এই চাষ করতে? আসলে আমাদের দেশের শুরুটা ছিল যখন শৌখিনভাবে কেউ বিচ্ছিন্নভাবে নিয়ে আসতো, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে যদি আমরা বলি তাহলে 1996 সালে রাজশাহী ইউনিভার্সিটি বোটানি ডিপার্টমেন্টে তাদের প্ল্যান্ট ব্রিডিং অ্যান্ড জিন ল্যাবরেটরিতে তারা প্রথম টিস্যু কালচারের মাধ্যমে, এটা 1996-এ তারা তখন শুরু করে, এবং ওখানে তারা টিস্যু কালচারের মাধ্যমে 3টা জাত তারা ওখানে আবিষ্কার করেন, যেটা আমরা জানি যে রবি 1, রবি 2, রবি 3। এর ভিতর রবি 3টা বাংলাদেশের জন্য, বাংলাদেশের ওয়েদার ক্লাইমেটের জন্য আমরা যেটা দেখলাম স্ট্রাপিল মাস্টার, এটা রবি 3, এটা বাংলাদেশের আবহাওয়ায় উপযোগী। তো রাজশাহীতে আসলে এটার শুরুটা যদি আমরা প্রাতিষ্ঠানিকভাবে বলি, তারপর রাজশাহী, এখন চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, এদিকে পঞ্চগড়ে মানে গ্রিন সিড ফার্ম নামে একটা ফার্ম তারা ব্যাপকভাবে করতেছে, মানে উত্তর বাংলা যেটা আমরা বলি ওটাই এটা আরম্ভ হয়েছিল। আবার এদিকে খাগড়াছড়িতে আছে, আবার মাটিরাঙ্গাতে আর্মিরা, সেনাবাহিনী এটা করতেছে। হ্যাঁ, তো এই হলো। এখন কি বলতে পারি সারা বাংলাদেশে এটা চাষ হচ্ছে? এখন 35টা ডিস্ট্রিক্টে এটা মানে আউট অফ 64 মানে বিপরীত এটার আর কি। আপনাদের প্রতিষ্ঠান আমাদের উত্তর বাংলায় কাজ করে, নর্থ বেঙ্গলে কাজ করে, অবশ্যই এই স্ট্রবেরি চাষে আপনারা অর্থায়ন করে থাকেন, সেটা যদি একটু বলতেন। আমাদের যে ফার্মার আছে তাদের মধ্যে অ্যাটলিস্ট 3 জন এটার সাথে জড়িত, এবং সোফার আমরা গত 3 বছর ধরে ওনারা স্ট্রবেরির সাথে জড়িত আছেন, এবং ওখানে আমরা 10 লাখ টাকা কোন এলাকায় করেছি। এটা বগুড়াতে। এবং শুধু অর্থায়ন না, এর সাথে সাথে আমরা টেকনিক্যাল ব্যাকআপ, ট্রেনিং, সুপারভিশন এবং কখন কি করতে হবে সেটাও আমরা আমাদের প্রজেক্ট থেকে বলতেছি। আমরা আশা করছি যে অনেকেই আমাদের এই অনুষ্ঠানটা দেখবে, তারা যদি উৎসাহিত হয় তাদের সম্পর্কে তাদেরকে আপনি কি বলবেন যে এর প্রোডাকশন টেকনোলজিটা কি? আচ্ছা, এটা লাভটাই আসলে যদি আমরা দেখি, যেমনি আমাদের ট্রেডিশনাল যে জমিগুলো, এগুলাতে যেগুলোতে ধান চাষ হয়, এইগুলাতে ধান চাষ করে যেই মানে অর্থনৈতিকভাবে যেটা লাভবান হবে একজন কৃষক, এটার অনেক গুণ বেশি লাভবান হবে আসলে স্ট্রবেরি চাষ করে। তো এই ক্ষেত্রে যেটা আমাদের মানে ভালো বীজের বা ভালো চারার যে প্ল্যান্টেশন, এইটা একটা প্রবলেম। তো এখনো এটা টিস্যু কালচারের উপরে মানে নির্ভরশীল। তবে অনেকেই যারা ধরেন মাদার প্ল্যান্ট নিয়ে আসতেছে, ওইটা থেকে তারা আবার চারা তৈরি করতেছে। আগে তো আমরা জানতাম যে এটার উৎপাদন শুধু শীত প্রধান দেশে হয়, এখন বাংলাদেশটা হয় অনেকের কাছে এটা অক্টোবর থেকে ডিসেম্বর, মানে ওই একটু ঠান্ডা, ওই টাইমটাতে এগ্রো ক্লাইমেট রিকোয়ারমেন্টসটা হচ্ছে ওইটা। এবং এটা ধরেন অক্টোবরে তারা যখন শুরু করে, জানুয়ারির মিড জানুয়ারিতে এটার মানে ফল শুরু হয়। আচ্ছা আচ্ছা, এবং এটা কন্টিনিউ। ল্যান্ড প্রিপারেশনটা সম্পর্কে যদি এটা ল্যান্ড প্রিপারেশনটা হলো যে ধরেন আপনার দোআঁশ, পলি দোআঁশ মাটিতে এটা হয়, যে জায়গাতে আপনার ধরেন পানি মানে জমবে না, এইরকম জায়গা দরকার। একজন কৃষক কেন স্ট্রবেরিটা কাল্টিভেট করবে? এটা কাল্টিভেট করবে ধরেন 1% জমিতে সে 125টার মতো স্ট্রবেরি গাছ করতে পারবে। আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে আবার আপনার কাছে ফেরত আসবো। শুধু দর্শক মণ্ডলী, আমরা একটি বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সাথে থাকবেন। শুধু দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বিরতিতে যাওয়ার পূর্বে আমরা আলোচনা করছিলাম যে একজন কৃষক কেন স্ট্রবেরি চাষ করবে। জনাব সেলিম। হ্যাঁ জি, আমাদের কৃষকের যে এক্সপিরিয়েন্স, এটাতে সে যদি 1% জমিতে ধান চাষ করে বা অন্য সবজি তৈরি করে, সে ধরেন দেখা গেল যে মানে ইয়ারলি 2 থেকে 2,500 টাকা তার
সব খরচ বাদ দিয়ে তার কিন্তু এখানে তার রিটার্ন হ্যাঁ, অনেক এখানে তার বেশি। রিটার্ন প্রায় 5 গুণ। আচ্ছা, এখানে কি হ্যাঁ। পুঁজিটা বেশি লাগে? এটা পুঁজি যদি আমি বলি, যেমন 1 একর জমিতে তার টোটাল 25,000 টাকার মতো তার খরচ হবে। আচ্ছা হ্যাঁ? আচ্ছা। আর এটা থেকে সে রিটার্ন পাবে প্রায় 1.5 লাখ টাকা, তার সে বিক্রি করতে পারবে। এটা কি বাংলাদেশে তো এখন আপনি যেটা বলেন 35টা জেলায় তৈরি হচ্ছে, সব এলাকায় কি একই রকম ইল্ড হয়, একই রকম কোয়ালিটি সম্পন্ন? আসলে যেটা আমি শুরুতে বলছি যে আমাদের আসলে এটার জাতটা এখনো আমরা যেটা বললেন রবি 3, হ্যাঁ রবি 3, এটা এখনো আমাদের এই জায়গায় এটা বেস্ট। কিন্তু আসলে এটা যদি আমরা মানে স্ট্যান্ডার্ড ধরি, স্ট্যান্ডার্ডের অনেক নিচে আমাদের এটা। তো এটা নিয়ে অনেক গবেষণা চলতেছে। এখন আপনারা জানেন যে বাংলাদেশ স্ট্রবেরি অ্যাসোসিয়েশনও হয়ে জি, গেছে, জি। ঠিক না? তো এইটা আমরা আশা করতেছি যে, এবং কমার্শিয়ালিও, যেমন আমি বললাম যে একটা প্রতিষ্ঠান তারা কমার্শিয়ালি করতেছে। জনাব খায়রুল ইসলাম, বগুড়াতে যে স্ট্রবেরিটা তৈরি হচ্ছে জি। বা উৎপন্ন হচ্ছে, ওইটার মার্কেটিংটা কিভাবে হচ্ছে? এটা মার্কেটিংটা এখন এরা নিজস্ব উদ্যোগেই করতেছে, মোস্টলি ঢাকাতেই। ঢাকাতে বিভিন্ন যে ওই 5 তারকা হোটেলগুলোর কথা বলছি আমরা। পাঁচতলা হোটেল এবং যে চেইন শপগুলো আছে, যেমন আগোরা বা মিনাবাজার, এই ধরনের এগুলোতে। এবং মার্কেটিং এখনও স্ট্রবেরির জন্য একটা সমস্যা হয়ে গেছে। এটার একটা মূল সমস্যা হচ্ছে যে স্ট্রবেরি এটা খুব শর্ট ডিউরেশন, মানে লংজিভিটি খুব বেশি না। তো এর কারণে ওদের যে মার্কেটিংয়ের যতটুকু সময় পাওয়া উচিত সেটা তারা পায় না। এবং স্টোরেজেরও একটা স্টোরেজেরও সমস্যা সমস্যা আছে, রয়েছে। এবং এটার ট্রান্সপোর্টেশন, এটা আর একটা সমস্যা আছে। তো যেভাবে স্ট্রবেরি চাষ হচ্ছে, এবং এখানে বাংলাদেশে অনেকগুলো অ্যাগ্রো ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে, প্রোডাকশন কস্টটা হাই, হাই। এবং এটা যদি যথাযথ মার্কেটিং না হয় তাহলে তো একটা প্রোডাকশন কস্ট হাই হলেও যে এখনো যেটা ওনার থেকে শুনলেন সেটা হচ্ছে এখনো যে প্রোডাকশন আছে, যদিও এটা লো লেভেল আয়ত্তের মধ্যে ইন্টারন্যাশনাল রয়েছে। স্ট্যান্ডার্ড, তারপরেও রিটার্নটা, ইকোনমিক রিটার্নটা অনেক হাই। এবং যদি তাদের মার্কেটিং এর সুযোগ থাকে, ইট ক্যান গো ফার্দার। এটা হচ্ছে আসল সমস্যাটা হচ্ছে ওখানে। তার মানে কি মার্কেটিংটা ভবিষ্যতে তো এটা আরো বাড়বে যেভাবে মানে আসলে যেটা হচ্ছে কি, যে ধরেন ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এটা কিন্তু ধরেন আপনি আইসক্রিম, তারপর পেস্ট্রি, এগুলাতে ডেকোরেশন ফল হিসাবে ব্যাপক ব্যবহৃত ব্যবহৃত করা হয়। হোটেলগুলোতে। হ্যাঁ, হ্যাঁ, তা আমাদের দেশে এটা গ্রাজুয়ালি হচ্ছে। এটার আসলে একটা ব্র্যান্ডিং দরকার। মানে স্ট্রবেরি এখনো অনেকেই চিনে না। তো এটা তার আগে বোধহয় গ্রেডিং এর দরকার, এই যে এই জি, কোন 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 জিনিসটা এটা 5 তারকা হোটেলে যাবে, আচ্ছা, হ্যাঁ, কোন সে- অংশটা জি, জি, জি। আপনার এটা আসলে ডিপেন্ড করে 3টা বিষয়। ওরা মেইনলি ধরেন এটার ওয়েটটা, মানে স্ট্রবেরিটার ওয়েট কেমন, এটার কালার কেমন, Colour, এটার right. সাইজ কেমন। এখন এইগুলা যদি 3টার কম্বিনেশন যদি পজিটিভ হয়, তাহলে এটা ধরেন 5 স্টার হোটেলে Right, যাবে। right, হ্যাঁ, তারপর ধরেন এটার প্রাইসটাও একটু বেশি হবে। তারপরে এখন বাংলাদেশে আমরা এখন আর এই আমদানি নির্ভর না এটাতে, তারপরে কিন্তু কম্পারেটিভলি এটার প্রাইসটা কিন্তু এখনো অনেক বেশি যদি আমরা এইভাবে চিন্তা করি। তার মানে এখনো আর আমদানি হচ্ছে না, আমদানি হচ্ছে না মোটামুটি এখন। ভাবে আমরা এটা টোটালি এটা বন্ধ এখন। মানে আমাদেরটা আমরাই তৈরি করতে পারতেছি। তো এখন আমাদের আসলে মার্কেট ওয়াইড করা দরকার। এখন আমাদের টোটাল প্রোডাকশন প্রায় 25,000 টনের মতো। তো এটা যদি আমরা বিদেশে রপ্তানি করতে যাই, এটা প্রায় আমাদের 1 লাখ টনে পৌঁছতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমাদের জন্য এখন ফিজিবল আন্ডার হবে। ক্যাপাসিটিতে রান করছি জি, আমরা। জি। আপনি জানেন কি বলতে চেয়েছেন? আমি বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে উনি যে ফ্যাক্টরিগুলো বললেন, এটার সাথে আরেকটা জিনিস আছে, শুধু মার্কেটিং না, এখানে আমাদের মানুষের ভিতরেও, গ্রামে বা টাউনে, এই স্ট্রবেরি খাওয়ার একটা অভ্যাস কিন্তু এখনো আসেনি। জি। তাহলে আপনি যদি ঢাকাতে এখন অবশ্য শখে খায়, হ্যাঁ, বাট এটা যেহেতু অ্যাভেলেবিলিটি না, অনেকে এটাকে ঠিক মতো ইয়ে করে না। আর একটা ভ্যারাইটির যেটা প্রবলেম উনি বললেন একটু আগে, সুইটনেস ইজ এফেক্টেড। এটার মানে মিষ্টিটা বোধহয়, কোয়ালিটির কথা বলছেন হ্যাঁ, আপনি। এটা বাইরের যেই স্ট্রবেরির যে টেস্ট আর এখানকার মিষ্টি, স্ট্রবেরির টেস্ট flavor-টা, একটু flavor। ডিফারেন্ট, ফ্লেভার এবং টেস্ট একটু ডিফারেন্ট। তো এখন নিউ মার্কেটে যদি আপনি যান ঢাকাতে, আপনি অনেক ধরনের স্ট্রবেরি পাওয়া যাবে। ফল পাবেন, কিন্তু আচ্ছা, স্ট্রবেরি strawberry। কম পাবেন। আচ্ছা, এটা যদি আমার মনে হয় শুধু পাঁচতলা বা আপনার অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ওদিকে না দেখে লোকাল লেভেলে যদি মার্কেটিং করা যায় এবং এটাকে যদি পপুলার করা যায়, তাহলে এটার মার্কেটিং রেঞ্জটা আরো অনেক আরো বাড়বে। বাড়বে, জি। এটা এক্সপোর্ট ওই লেভেলে নিয়ে যাওয়া যায়, তাহলে তো বাংলাদেশে একটা বিশাল দ্বার উন্মোচন দারুণ হবে। ইয়ে হবে, জি। অবশ্যই। আর এটা কারণ এখানে লেবার কস্টটা কম, হ্যাঁ। উৎপাদন খরচটা কম, এবং অন্যদিকে এবং আমাদের ওয়েদারও ভালো, ওয়েদারটাও এটা ভালো। এটা খুব বড় আকারে
এর কাল্টিভেশনটা আরম্ভ হয়, তখন ওটা কি একটা সমস্যা হবে? এত মানে চাহিদা এবং যোগানের মধ্যে কোনো গ্যাপ সৃষ্টি হবে কিনা? এইটা আসলে এখনো যেটা আর কি, যে ওই ডিজিজ ফ্রি করতে হলে আমাকে টিস্যু কালচারে যাওয়া লাগবে। আচ্ছা, হ্যাঁ, যে ইনিশিয়ালি এইটা এখনো আমাদের এই পরিসরে আসলে একটু মানে কস্টলি আর কি, যে আমরা যদি ফার্মার লেভেলে করতে যাই, তো এটা ধরেন গভর্নমেন্টের সহযোগিতা দরকার আসলে। তারপরে গভর্নমেন্টের এগ্রিকালচার বিভাগও যদি আগায় আসে তাহলে এগুলা সম্ভব। নিশ্চয়ই হ্যাঁ, সরকার এদিকে এটা লক্ষ্য চিন্তা রাখছে। করতেছে হয়তো। চিন্তা করছে। আমাদের কৃষকরা এখন তাদের টেকনোলজি ওইভাবেই তারা আসলে এই প্রপোগেশনটা করতেছে আর কি, যে প্ল্যান্টের ক্ষেত্রে। এবং এটা মানে ভালো আমি দেখলাম। আপনি কি মনে করেন যে এটা একটা সমস্যা হবে না যদি এখন একসাথে অনেক ফার্মার, অনেক কৃষক এগিয়ে আসে এটা চাষের জন্য? না, টিস্যু কালচারের সম্ভব কারণে না। এটা সম্ভব, এটা সমস্যা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, যেমন উনি যেটা বলছেন আর কি, যে অ্যাডভান্টেজ আছে। নাম্বার ওয়ান, এটা যেহেতু টিস্যু কালচার নর্মালি এটা ভেজিটেটিভলি মাল্টিপ্লাই করা হয়, ইট রিটেইন দ্য কোয়ালিটি। আপনি ইউ ক্যান মেক ইট ডিজিজ ফ্রি, রাইট। এবং এক্স্যাক্টলি একই কোয়ালিটি, যেটা আমরা শুনছি যে ক্লোনিং, যেটা ইজ এ কাইন্ড অফ ক্লোনিং। তো ফলে টিস্যু কালচারে আপনি মাল্টিপ্লিকেশনটা ম্যাসিভ হয়, এবং এটা যদি শুধু ফেসিলিটি থাকে, আপনার রাজশাহী ইউনিভার্সিটি অলরেডি আছে, না, ওই ফ্যাসিলিটি ওটাই, আমি ওটাই কথাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সেই প্রস্তুতিটা আছে কিনা। মানে এটা না, এটা যথেষ্ট আছে। প্রস্তুতি। আমি এই জন্য বলবো যে রাজশাহী ইউনিভার্সিটি দে হ্যাভ দ্য টিস্যু কালচার ল্যাব, রাইট। দে হ্যাভ দ্য টেকনোলজি হাউ টু আবার বাংলাদেশে অনেক হ্যাঁ, অনেক অনেক এবং জায়গায় এখানে laboratory বাংলাদেশে শুরু ঢাকা হয়ে ইউনিভার্সিটি গেছে। আছে, এবং অনেক জায়গাতে টিস্যু কালচার এখন বেসরকারিভাবে অনেক টিস্যু কালচার। agriculture যেহেতু আপনার ইউনিভার্সিটি তো তারাই টেকনোলজি আছে করতেছে। এবং ফ্যাসিলিটিজ আছে, সুতরাং এটাকে মাল্টিপ্লাই করার কোনো সমস্যা না। যদি অনেক কৃষক একসাথে এটা আরম্ভ করতে চায় এই চাষটা, তাহলে আমাদের সাপ্লাই সাইডটা রেডি কিনা? একটা হলো যে এর প্ল্যান্টগুলো সরবরাহ করা, দুই নম্বর হচ্ছে তার যে টেকনোলজি বিষয়টা, আপনার কৃষককে ঠিক মতো জানানো দেওয়া যে কখন কিভাবে কি করতে হবে, সেইটার জন্য যে ট্রেনিং এর ব্যবস্থা, আপনি যেটা বলছেন মাস্টার ট্রেনিং রয়ে গেছে, ট্রেনার রয়ে গেছে, কিন্তু অসংখ্য ট্রেনার যে এক জায়গায়, যেমন টিএমএসএস যদি এখন যা আছে, যদি আগামী মাসে অনেক উপকারভোগী চায় যে আমি এটা করতে চাই, এটা করা সম্ভব। তার কারণ হলো টিএমএস এর নিজস্ব ট্রেনিং ডিভিশন আছে, তারপর উনি যেটা বলেন আমাদের ফার্মার আছে, এই ফার্মারের ফিল্ডে আমরা ফার্মারকে নিয়ে আসতে পারি যে কিভাবে করছে টেকনোলজিটা একদম ল্যাবরেটরি দেখার জন্য। আবার আমরা এই ফার্মারদেরকে ট্রেনার হিসেবে ওদের ওখানে নিয়ে যেতে পারি, ওখানে আমরা অর্গানাইজ করতে পারি 10 জন 20 জন 30 জন ফার্মারকে, যারা এখানে এসে তারা ট্রেনিং দেবে। আবার এদেরকে আমরা ফিল্ড ভিজিটের মাধ্যমে নিয়ে যেতে পারি। ফলে এই যে নলেজের এক্সচেঞ্জটা, এটা একদম প্র্যাকটিক্যালি এটা দেখানো সম্ভব। ওটা 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 রিলেটিভলি ইজি আমি বলবো। কিন্তু আপনি যেটা প্রশ্ন করছেন যে সাপ্লাই সাইড মানে আপনার স্যাপ্লিং যেগুলো, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, একটা কোঅর্ডিনেটেড এফোর্টস নিতে হবে। যে জায়গায় বায়োটেকনোলজি ল্যাবগুলো আছে, যেহেতু টেকনোলজি আছে, এটা তো এমন না যে আপনার টেকনোলজি আবিষ্কার করতে হবে, ইটস অলরেডি রাজশাহী ইউনিভার্সিটি নই। সো এই টেকনোলজিটাকে যদি আমরা বিভিন্ন বায়োটেকের সাথে, ল্যাবের সাথে রিলেট করাইতে পারি, অ্যান্ড দে ক্যান প্রডিউস অন ডিমান্ড, ইট শুড বি। মানে টেকনিক্যাল নলেজটা তাদেরকে দাও। ওখানে তো ওদেরকে কোনো সিজনের জন্য ওয়েট করতে হয় না, বিকজ এভরিথিং ইজ কন্ট্রোলড। সো এটা সম্ভব। সমস্যা যেটা দাঁড়াবে, আমরা উনি যেটা এর আগেও বলছেন, আপনি বলতেছিলেন, সেটা হচ্ছে এর স্টোরেজ। একটা স্টোরেজ যে গ্রামে যেখানে ব্যাপকভাবে শুরু হলো, তাহলে সেখানে স্টোর করবে কোথায় দরকার। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি যে মার্কেটে ট্রান্সপোর্ট করবেন, আপনাকে সেই পরিবহন রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট হতে হবে, এটা একটা। আর থার্ড লেভেল হচ্ছে যে আপনার কনজিউমার এবং আলটিমেটলি করা এবং এর ইন্ডাস্ট্রিয়াল ইউজটাকে আনানো। প্রোডাকশন কস্টের সাথে এই কস্টগুলো যোগ হয়ে তো তার মানে দামটা কিন্তু অনেক বেড়ে যায়। এখন দেখেন যে সমস্ত অ্যাগ্রো ইন্ডাস্ট্রি গুলো আছে, এরা ম্যাঙ্গো জুস বানাচ্ছে, অনেক ধরনের জুস বানাচ্ছে, দে ক্যান মেক দ্য স্ট্রবেরি জুস। এই সমস্ত ইন্ডাস্ট্রি গুলো এটা একটা অপরচুনিটি, মানে এটা প্রক্রিয়াজাতকরণ করা যেতে পারে। এটা যে এমন না যে আমাকে সবসময় ফ্রুট হিসেবে খেতে হবে, সেটাই। বাট এবং ব্রিডিং করলে ওই সম্ভাবনাটা আরো উন্মোচিত হবে। তারপর আপনার বেকারি গুলো, দে ক্যান ইউজ স্ট্রবেরি এজ देयर ফ্লেভার, ডেকোরেশনের জন্য কেকের ভিতরে আনতে পারে। তো এর স্কোপটা অনেক বেশি। আপনারা বেসরকারি প্রতিষ্ঠান হিসাবে এগুলো নিয়ে কি ভাবছেন? আমাদের একটা ফুড ইউনিট আছে, যেখানে আমরা ডিফারেন্ট টাইপ অফ ফুড প্রডিউস করি। তো ফলে আমরা ওখানে ওটা দেখতেছি, এবং আমরা আরও স্কোপগুলো দেখতেছি যে সোশ্যাল এন্টারপ্রাইজ হিসেবে, সোশ্যাল বিজনেস হিসেবে
যে আমাদের যে ফার্মারদের প্রডিউস বা প্রোডাক্ট যেগুলো আছে সেগুলোকে ফার্দার প্রসেসিং করে ভ্যালু এডিশনের মাধ্যমে আমরা মার্কেটিংয়ে আনার চেষ্টা আমাদের আছে। পল্লী বিকাশ কেন্দ্রের পক্ষ থেকে যদি এই সম্ভাবনাটা দেখেন এবং কতটুকু প্রস্তুত আপনারা এই কাজের মাধ্যমে ব্যাপকভাবে এই কাল্টিভেশনটা আরম্ভ হয় সেটাকে সামাল দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত আপনারা? আমাদের গ্রামে কিন্তু প্রত্যেকটা ইউনিয়নেই ব্লক সুপারভাইজার আছে এগ্রিকালচারের, তাদেরকে আমরা এটার সাথে ইনভলভ করব। এটার সাথে ইনভলভ করলে তারা লোকাল পাবে, সাপোর্টটা ওদের কাছ থেকে পাবে, এটা আমরা চিন্তা করতেছি। আর আমরা ধরেন পিকেএসএফ এর অর্থায়নে যে ফিনান্সিয়াল যে সাপোর্টটা এটাও আমাদের সাথে আছে। সাথে সাথে আমরা একটা চিন্তা করতেছি যে এই মানে স্ট্রবেরিকে আসলে পপুলার করতে হবে, কারণ এটা যদি আমাদের লোকাল কনজাম্পশনটা বাড়ে সেটা একটা প্রচারেরও বিষয় আছে, প্রচারের বিষয় আছে। তা আমরা লোকাল কনজাম্পশন প্লাস আমাদের যদি মানে প্রোডাকশন ক্যাপাসিটিটা বাড়ে, আমরা বাহিরেও এক্সপোর্টেরও আমরা তখন গভর্নমেন্টের সাথে আরো কিভাবে নেগোসিয়েশন করে এটা এক্সপোর্ট করা যায় এই চিন্তাগুলো আমাদের মাথায় আছে আর কি। অনেক ধন্যবাদ জনাব হুমায়ুন কবির সেলিম, অনেক ধন্যবাদ জনাব খায়রুল ইসলাম আপনাদেরকে। আপনারা স্টুডিওতে এসে এই স্ট্রবেরির মতো একটি শস্য, একটা ফল সম্পর্কে আপনারা আলোচনা করলেন। সুধী দর্শক মণ্ডলী, আমরা আজকে স্ট্রবেরি সম্পর্কে আলোচনা করলাম। ভবিষ্যতে এই ফলটি আমরা আরও আনাচে কানাচে বাংলাদেশে দেখতে পাবো এবং এর মাধ্যমে প্রচুর কর্মসংস্থানের ব্যবস্থা হবে এবং এর দ্বারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হবে, সেই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান শেষ করছি। ধন্যবাদ আপনাদেরকে।